নমস্কার, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি গল্প লিখতে ভালোবাসেন? আপনার গল্প অডিও স্টোরির মাধ্যমে সবাইকে শোনাতে চান? তাহলে আপনাদের জন্য গল্পের ফেরিওয়ালা গ্রুপ নিয়ে এসেছে একটি সুবর্ণ সুযোগ। আমাদের গ্রুপের তরফ থেকে আমরা আয়োজন করতে চলেছি একটি প্রতিযোগিতার, পুজোর সেরা লেখক। আপনাদের গল্প আপনারা পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডি info.golperferiwala@gmail.com আগামী 20 অক্টোবরের মধ্যে। গল্পটি 5000 শব্দের মধ্যে হতে হবে এবং .doc ফাইলেই গল্পটি পাঠাতে হবে। অন্য কোনো ফাইলে পাঠালে কিন্তু গল্পটি বিবেচনা করা হবে না। সেরা 10টি গল্প আমরা অডিও স্টোরি বানাবো এবং আমাদের চ্যানেলে পাবলিশ করব, এবং সেরা 20টি গল্প নিয়ে আমাদের একটি ম্যাগাজিনের সংকলন আমরা প্রকাশিত করব। তাই আর দেরি না করে ঝটপট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে নিন আর আমাদেরকে পাঠিয়ে দিন আপনাদের গল্প। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন গল্পের ফেরিওয়ালা অরিজিনালস, একটি রহস্য রোমাঞ্চ কাহিনী। আমাদের সদস্য সুদীপ্ত সরকারের লেখা শব্দ জব্দ। নীলাদ্রি সরকারের ভূমিকায় অভিনয় করছেন জয় ভট্টাচার্য, সেলিমের ভূমিকায় সুদীপ্ত সরকার, তিতলির ভূমিকায় ছোট্ট শ্রেষ্ঠা, তিতলির মায়ের ভূমিকায় মৌসুমী, ইন্সপেক্টর সামন্তর ভূমিকায় মৃন্ময় মান্না, গল্প পাঠ ও বাদবাকি চরিত্রে রাজদীপ চক্রবর্তী, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনে রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন শব্দ জব্দ। রবিবার শীতের সকালে বাগুইয়াটির নতুন কেনা ফ্ল্যাটের দোতলার ব্যালকনিতে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে নীলাদ্রিবাবু তার সদ্য কেনা 4G স্মার্টফোনে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে গান শুনছেন। কাঁধের পেছনে একটা মৃদু স্পর্শে চোখ খুলে সোজা হয়ে বসে একটু বিরক্তি সহকারে ঘুরে তাকাতেই মুখে হাসি ফুটে উঠল ওনার। কিরে, তুই কখন এলি? যার উদ্দেশ্যে এই প্রশ্ন সে এক হ্যাঁচকাটা নিয়ে নীলাদ্রিবাবুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে গিয়ে পালাতে গিয়েও হেডফোনের তারের বাঁধায় আটকে গেল। পুলিশের হাত থেকে মোবাইল ছিনতাই করা অত সহজ নয় বৎস। যুদ্ধ জয়ের হাসি নিয়ে বললেন নীলাদ্রিবাবু। আরে, হেডফোনটা খেয়াল করিনি বললে তাই, অত খুশি হওয়ার কিছু নেই। কি শুনছো সকাল সকাল? অফিস যাবে না? লাল রঙের ফ্রক পরা তিতলির দিকে কৌতুক মাখা মুখকে তাকিয়ে নীলাদ্রিবাবু বললেন, না, আজ যাব না। তা তুই স্কুল যাবি না? তিতলি অবাক হয়ে বলল, কি যে বলো, আজ সানডে না? তারপর একটু মাথা চুলকে বলল, আরে ভুলে গেছিলাম, তোমরা তো আজ ছুটি। দাঁড়াও, আমার মোবাইলটা নিয়ে আসি, একটা নতুন গেম দেখাবো। বলেই এক ছুট। নীলাদ্রিবাবু কিছু বলারই সুযোগ পেলেন না। কান থেকে হেডফোনটা খুলে পাশের টি টেবিলে রেখে উঠে ব্যালকনির রেলিংয়ের ধারে এসে দাঁড়ালেন। চিরকুমার নীলাদ্রিবাবু বছর খানেক হলো এ পাড়ায় এসেছেন, সাথে তার একমাত্র সঙ্গী চাকর হরি। কিন্তু এই কদিনেই পাশের ফ্ল্যাটের এই বাচ্চাটা ওকে মায়ার বাঁধনে জড়িয়ে ফেলেছে। বয়স মোটে 8 বছর, কিন্তু হলে কি হবে, কথায় তিতলিকে হারায় কার সাধ্যি। সবে ক্লাস 3-তে উঠেছে, কিন্তু এর মধ্যেই স্মার্টফোন গুলে খেয়েছে। ওর জোড়াজুড়িতেই নীলাদ্রিবাবুকে এই নতুন স্মার্টফোনটি কিনতে হয়েছে।
মুখে সে কথা বললেও নীলাদ্রিবাবুর নিজের শখও কিছু কম ছিল না। বয়স 50-এর কাছাকাছি হলেও নতুন টেকনোলজির প্রতি ওনার অদ্ভুত টান। সেটা ওর পেশাগত কারণের জন্যও হতে পারে। উচ্চপদস্থ পুলিশ কর্মী এবং অপরাধীদের জম, এটাই আজকাল তার সামাজিক পরিচয় হয়ে দাঁড়িয়েছে। নতুন ফোনটা আনলক করে একটু ঘাঁটতে যাবেন, ঠিক তখনই হ্যাঁ, এটাই এখন ওনার রিংটোন। কলটা ধরেই মুখে একটা বিরক্তি ফুটে উঠল। রবিবার সাত সকালে দমদম সেন্ট্রাল জেলের ওসির কল। হ্যালো স্যার, খুব বিপদে পড়েছি, তাই বাধ্য হয়ে এখন আপনাকে ডিস্টার্ব করতে হচ্ছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। ফোনে সব বলা সম্ভব হচ্ছে না। নীলাদ্রিবাবু বিরক্তি ও কৌতূহল সংযোগে ফোনটা রেখে রেডি হয়ে বেরিয়ে পড়লেন। বিরক্ত হলেও উনি বুঝতে পারছেন খুব বড় বা সাংঘাতিক কিছু না ঘটলে এই ফোনটা আসতো না। ব্যাপারটা কি সেটা স্পটে না গেলে জানা যাবে না। ঠিক 15 মিনিটের মধ্যেই উনি দমদম সেন্ট্রাল জেলে পৌঁছে গেলেন। ওসি তপন সামন্ত গেটেই দাঁড়িয়েছিলেন। হন্তদন্ত হয়ে এগিয়ে এসে নীলাদ্রিবাবুকে অফিস রুমে নিয়ে গেলেন। বসুন স্যার, আসলে খুব বিপদে পড়ে আপনাকে কল করতে হলো। স্যার, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। একমাত্র আপনি পারেন আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। আচ্ছা আচ্ছা, তাই এবার কি পুরো ব্যাপারটা একটু খুলে বলা যাবে? বলছি স্যার, আসলে হয়েছে কি, সেলিম আলী জেল থেকে পালিয়েছে। হ্যাঁ, আজ সকাল থেকে ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে কি, তোমরা ঠিকমতো খুঁজেছো? মানে গার্ড, ওর সেল, ওর পাশের সেলের কয়েদিদের জিজ্ঞেস করে দেখেছো কি? হ্যাঁ স্যার, সব দেখেছি, কিন্তু কোথাও কিছু নেই। কেউ কিচ্ছু বলতে পারছে না, তাই তো আপনাকে ডাকলাম। নীলাদ্রিবাবু কয়েক মিনিট ভেবে উঠে পড়লেন। চলো সামন্ত, ব্যাপারটা একটু গিয়েই দেখি। প্রথমেই উনি গেলেন সেলিমের সেলে। সেখানে আসলাম নামে আরেকজন কয়েদি রয়েছে। সামন্ত নির্দেশে প্রহরী গেট খুলে দিল। নীলাদ্রিবাবু ঢুকেই খুঁটিয়ে খুঁটিয়ে সেলটা নিরীক্ষণ করতে লাগলেন। কোথাও কিছু সন্দেহজনক চোখে পড়ল না। উনি বাইরে এসে দাঁড়ালেন। আশেপাশে একটু চোখ বুলিয়ে সামন্তকে বললেন আসলামকে অফিস রুমে নিয়ে আসতে। আসলাম আসার আগেই নীলাদ্রিবাবু ওর কেস ডিটেলটা দেখে নিলেন। আসলাম হলো খিদিরপুর এলাকার কুখ্যাত ছিনতাইবাজ। এক উকিলের মোবাইল ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে 1 মাস যাবৎ জেল খাটছে। আসলাম ভয়ে ভয়ে মুখে অফিস রুমে ঢুকল। নীলাদ্রিবাবু একটা চেয়ার দেখিয়ে ওকে বসতে বললেন। আসলাম একটু ইতস্তত করে বসল। নীলাদ্রিবাবু এবার প্রশ্ন করতে শুরু করলেন। তুমি সেলিমকে কতদিন ধরে চেনো? यही करीब मास खाने होबे। এখানে আসার আগে ওকে চিনতে না? না। তোমার সাথে ওর সম্পর্ক কেমন ছিল? ও খুব একটা ज्यादा কথা বলতো না। সারা দিন নিজের কাম কাজ নিয়ে থাকতো আর অবসর সময় মোবাইল নিয়ে কি সব খুঁট খাট করতো। মোবাইল? বিস্ময় আর ক্রুদ্ধ চোখে নীলাদ্রিবাবু সামন্তর দিকে ঘুরে তাকালেন। ইয়ে মানে, আমি তো কোনোদিন ওর হাতে মোবাইল দেখিনি। এই আসলাম, তুই এই কথাটা আগে আমাকে জানাসনি কেন? সামন্তর চোখে রাগ ও ভয়। নীলাদ্রিবাবু বিরক্ত হয়ে বললেন, আরে ওকে থমকে এখন কি হবে? তোমাদের আমি বরাবর বলেছি প্রত্যেক কয়েদির সেল নিয়মিত চেক করবে। সেসব তো করোই না, উপরন্তু তোমারই কোন স্টাফ মোটা টাকার বিনিময়ে দেখো এসব জিনিস ওদের সাপ্লাই করে। আমি এ ব্যাপারে তোমাকে কোনো হেল্প করতে পারবো না। অফিসিয়াল এনকোয়ারি হবে আর তার কনসিকুয়েন্স তোমাকেই ফেস করতে হবে। আমি চললাম। এই বলে উনি উঠে দাঁড়াতেই সামন্ত ব্যস্ত হয়ে আসলামকে সেলে পাঠিয়ে দিয়ে নীলাদ্রিবাবুর পথ আটকে দাঁড়ালেন। দাঁড়ান স্যার, প্লিজ আমার কথাটা একবার শুনুন, তারপর আপনার যা করার আপনি করবেন। নীলাদ্রিবাবু বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন।
সামন্ত বলে চলল। মানছি স্যার, আমাদের তরফে কিছু গাফিলতি ছিল, কিন্তু কোনো কয়েদি এমন ঘটনা ঘটালে আমি আপনাকে ডাকতাম না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। সামন্তর চোখের ভাষা এবার পাল্টে গেছে, সেটা পরিষ্কার বুঝতে পারলেন নীলাদ্রিবাবু। উনি বললেন, কি বলতে চাইছো তুমি পরিষ্কার করে বলো। সামন্ত তার গলার স্বর যথাসম্ভব নিচু করে বলে চলল, সেলিম আলী কোনো মামুলি কয়েদি নয়, সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। ওকে আপনি তো 1 বছর আগে অ্যারেস্ট করেছিলেন। হ্যাঁ তো কি, এই জেলে এমন অনেক কয়েদি আছে যাকে আমি ধরেছি, তাই বলে সবার দায়িত্ব কি আমার? না স্যার, আপনি আমার কথাটা বুঝছেন না বা বুঝতে চাইছেন না। সেলিম আলী কোনো মামুলি খুনের আসামি নয়। ওর মতো ধূর্ত, শিক্ষিত, ট্যালেন্টেড আসামি এই জেলে একটাও নেই। ওর ট্যালেন্টের কিছু নমুনা আমিও পেয়েছি, আর ওর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আপনার থেকে ভালো কেউ জানে না। তাই আপনি ছাড়া ওর হদিশ পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। প্লিজ স্যার, আমি কথা দিচ্ছি, এই কেসে আপনার যা যা দরকার আমরা সব করব। আপনি প্লিজ না বলবেন না। নীলাদ্রিবাবু এবার একটু চিন্তিত মুখে চেয়ারটা টেনে নিয়ে বসে একটা সিগারেট চালালেন। ওপরে বন্ধ পাখাটার দিকে তাকিয়ে 4টে ধোঁয়ার রিং ছাড়লেন। সেলিম আলী, এই নামটা আমি প্রথম শুনি আজ থেকে 1.5 বছর আগে। খিদিরপুরে একটা খুনের তদন্তের দায়িত্ব পড়েছিল আমার ওপর। মেইন রাস্তার ধারে রেডিং এর পাশে একটা বছর 70-এর ভিখারির মৃতদেহ পাওয়া যায়, মাথা থেতলানো অবস্থায়। প্রথম দেখে মনে হবে মাঝরাতে কোনো গাড়ি হয়তো ফুটপাথে ঘুমন্ত লোকটাকে চাপা দিয়েছে, কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে আশেপাশে কোনো চাকার দাগ নেই, অথচ রক্তে বেশ খানিকটা জায়গা জুড়ে ছড়িয়েছে। আশেপাশে আর কেউ ছিল না। এই ভিখিরিটা রোজ একাই এই ফুটপাথে ঘুমতো। পোস্টমর্টমের রিপোর্টে দেখা যায় কোনো ভারী বস্তু ওপর থেকে মুখের উপর সজোরে ফেলার ফলে মৃত্যু হয়েছে। কিন্তু কেউ কেন এমন একজন নিরীহ মানুষকে এত নৃশংসভাবে হত্যা করবে? সাক্ষ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর অভাবে তদন্ত বেশি দূর এগোয় না। এর কিছুদিন পর ওই এলাকায় কিছু চোরা চালানের খবর আসে। অনেক রাতে আমি আর 2জন ইন্সপেক্টর সিভিল ড্রেসে খোঁজ খবর নিতে যাই। ফ্যান্সি মার্কেট আর তার আশেপাশের এলাকাই হলো আমাদের তদন্তের কেন্দ্রস্থল। রাত তখন প্রায় 2:30। ফ্যান্সি মার্কেটের পেছনের দরজার ফাঁক থেকে ভেতরে একটা দোকানের আলো দেখা যেতেই আমরা সতর্ক হয়ে উৎসাহী হয়ে উঠলাম। চুপিসারি এগিয়ে দরজাটা একটু ঠেলা দিতেই সেটা নিঃশব্দে খুলে গেল। আমরা এক এক করে ভেতরে ঢুকলাম। একটু এগিয়ে যেই দোকানে আলো জ্বলছিল ঠিক তার পাশের একটা বড় দোকানের আড়ালে লুকিয়ে আমরা দেখতে লাগলাম। বছর 20-22-এর একটা ছেলে নতুন মোবাইলের বাক্স কেটে ফোনে বের করে রাখছে, আরেকজন ছেলে ওর থেকে একটু বড় সেই ফোনগুলো একটা ব্যাগে ভরে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। তা প্রায় 15 মিনিট পর সেই ব্যাগটা নিয়ে আবার নেমে এলো। এবার প্রথম ছেলেটা সেই ব্যাগ থেকে এক একটা ফোন বের করে আবার সেই বক্সে ভরে আবার আগের মতো সিল করে দিচ্ছে। এই দেখে একজন ইন্সপেক্টর ফিসফিস করে আমার কানের কাছে মুখ এনে বলল, জালি ফোন নতুন বক্সে ভরে বিক্রি করার ব্যবসা চলছে স্যার, চলুন এদেরকে অ্যারেস্ট করি। কিন্তু আমার মাথায় তখন অন্য কিছু চলছিল। আমি বললাম, দাঁড়াও, আগে ওপরের গল্পটা দেখি। এই বলে আমি দোকানের পিছন দিয়ে ওপরে ওঠার দ্বিতীয় সিঁড়িটা দিয়ে চুপি চুপি ওপরে উঠলাম। ওপরে সব অন্ধকার, শুধু একটা দোকানের শাটার হাফ খোলা। ভেতরে খুব ক্ষীণ একটা আলো জ্বলছে বলে মনে হলো। এগিয়ে গিয়ে উঁকি মেরে দেখলাম একটা উঁচু বড় টেবিল, আমাদের দিকে মানে গেটের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে বিশাল চেহারার একজন লোক। সাদা কুর্তা পাঞ্জাবি পরা, মাথায় সাদা টুপি, ঢেউ খেলানো বড় চুল কাঁধ অব্দি ঝুলছে। সে এক মনে টেবিলের উপর ঝুঁকে কাজ করছে। আমি একটু পিছিয়ে এসে আমার 2 সহকর্মীকে বললাম, এখানে ঠিক কি হচ্ছে সেটা না জানা পর্যন্ত কেউ কোনো রিয়াক্ট করবে না। দরকার হলে আমরা সারা রাত এখানে অপেক্ষা করব। কোনো বেআইনি কাজ ও তার যথাযথ প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করার কোনো মানে হয় না। এতে অপরাধী 2 দিন পরেই ছাড়া পেয়ে যাবে। তাই আমি যেমন বলছি সেটাই করো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিছুক্ষণ পর সেই দ্বিতীয় ছেলেটা এলো। লোকটার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ পর বলল, সেলিম ভাই হো গিয়া। এবার সেই বিশাল আকৃতি লোকটার গলা পেলাম, রুক।
লোকটা গলা না বলে গর্জন বলাই ভালো। বলতে লজ্জা নেই, সেই নিঝুম রাতে বদ্ধ মার্কেটে সেই আওয়াজে আমার মতো দুধের লোকেরও বুক কেঁপে উঠেছিল। মোমবাতির ক্ষীণ আলোয় সেই সুবিশাল চেহারা আর তার সাথে জুৎসই করার আওয়াজ, আমার মনে হলো এতদিনে পুলিশের জীবনে মোকাবিলা করার মতো একজন যোগ্য লোক পাওয়া গেছে। হতবাক হওয়ার যে আরো অনেক বাকি ছিল তা তখন জানতামও না। কে এই সেলিম ভাই বা তার কাজটাই বাকি, এটা জানার অদম্য ইচ্ছা আমার তখন মাথায় চেপে বসেছিল। বেশ কিছুক্ষণ পর লোকটা টেবিলের উল্টো দিকে ঘুরে গেল। টেবিল আর তার সামনে রাখা জিনিসপত্র আমার সামনে তখন উন্মুক্ত হয়েছে, কিন্তু আমার সেদিকে নজর নেই। আমার তখন দৃষ্টি নিবদ্ধ সেই মানুষটির দিকে। কম পাওয়ারের ক্ষীণ আলোয় আমি ওর মুখটা প্রথম দেখলাম। মুখ ভর্তি কুচকুচে কালো দাড়ি বুক পর্যন্ত চলে গেছে, গোঁফ কামানো, ফর্সা গায়ের রং, সুরমা লাগানো ভ্রু কুঞ্চিত ক্রুদ্ধ দুটি চোখ আলোয় চকচক করছে। দৃষ্টি নিবদ্ধ টেবিলে রাখা সরঞ্জামের ওপর, যেন পৃথিবীর কোনো কিছুর ওপর তার কোনো ভ্রুক্ষেপ নেই। এরপর সে নিজেই ছেলেটিকে বলে উঠল, आईपी एड्रेस चेंज करना, वो भी लेटेस्ट स्मार्टफोन का। मजाक है क्या? ছেলেটা দেখলাম কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। तुम लोग डॉग से सिर्फ माल उठा के सोचते हो काम हो गया। थोड़ा इधर उधर हुआ ना, तुम लोग सब जेल में चक्की पिसोगे। এই বলে সে আবার কাজে মন দিল। আমি আরো কিছুক্ষণ থেকে চুপি চুপি আমার সঙ্গীদের নিয়ে বেরিয়ে এলাম। সেই রাতেই একটা ফোন দিয়ে এটে পরদিন দুপুরে আবার গেলাম ফ্যান্সি মার্কেটে। ঢুকেই দু একটা দোকানে লেটেস্ট স্মার্টফোন খুঁজতে লাগলাম। দাম শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। একটা ফোনের দামে ভালো একটা মোটর সাইকেল এসে যাবে। আমি ইচ্ছে করেই দোকানদারকে বললাম, আসলে আমার লেটেস্ট স্মার্টফোনের খুব শখ, কিন্তু এত টাকা নেই, একটু দেখুন না কিছু কম সম করা যায় কিনা। কথাটা খুব বোকা বোকা শোনালেও জানতাম এতেই কাজ হবে, আর হলো তাই। দোকানদার একটু ভেবে আমাকে ওই দোকানটাই দেখিয়ে দিলেন, যেটা কাল রাত্রে প্রথম যাই। দোকানদার আমাকে পাঠিয়ে ওই দোকানের ছেলেটাকে কি একটা ইশারা করে দিল। ছেলেটাও বেরিয়ে এসে আমাকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেল। দু একটা ফোন দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলো, আপনার বাজেট কত? আমি আগের দোকানে দেখা ফোনটার যে দাম বলেছিল তার ঠিক অর্ধেক বাজেট বললাম। ছেলেটা একটু ভেবে নিচু গলায় বলল, পাবেন, কিন্তু কথাটা পাঁচ কান করবেন না। আমি অবাক হওয়ার ভান করে বললাম, কি বলছো, সত্যি পাওয়া যাবে ওই দামে? অরিজিনাল তো, মানে পরে ফেসে যাবো না তো? ছেলেটা খুব আত্মবিশ্বাসের সাথে বলল, না না, নিশ্চিন্তে নিয়ে যান, কোনো অসুবিধা হলে আমি তো আছি। আমি ফোনটা কিনে দুদিন পরে আবার সেই দোকানে গেলাম। গিয়েই খুব বিরক্ত আর রাগ দেখিয়ে বললাম, কি ফোন দিয়েছো? এ তো চোরাই মাল। থানা থেকে আমাকে ফোন করে বলছে এই ফোনটা আপনার কাছে এলো কি করে, কোথা থেকে পেয়েছেন, আরো কত কি। সে কি জেরা! আমি ভয়ে ফোন অফ করে তোমার কাছে ছুটে এলাম। ছেলেটার চোখে মুখে আতঙ্ক। সে আমাকে ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি আমার দোকানের কথা বলেননি তো? আমি বললাম, না। আমি কিছু না বলেই ফোন কেটে দিয়ে অফ করে দিয়েছিলাম। ছেলেটা যেন হাফ ছেড়ে বাঁচলো। ও সঙ্গে সঙ্গে ফোনের সিমটা খুলে একটা নতুন ফোনে ভরে আমাকে নতুন ফোনটা দিয়ে বলল, মনে হয় একটু গন্ডগোল হয়ে গেছে স্যার, আমি এই ফোনটা চেক করে দেখছি, আপনি নতুন মডেলটা নিয়ে যান, এটা ওটার চেয়েও ভালো। আমি বললাম, কিন্তু কলটা তো আমার নাম্বার এসেছিল, যদি আবার আসে? ছেলেটা বলল, নাম্বারটা পাল্টে নিন স্যার, আর কোনো অসুবিধা হবে না। আমি আর কথা না বাড়িয়ে চলে এলাম। আমার যা করার আমি এর মধ্যেই করে ফেলেছিলাম। পরদিন সেলিমকে জালিয়াতি ও খুনের মামলায় প্রমাণ সমেত অ্যারেস্ট করা হয়। সামন্ত সব শুনে অবাক হয়ে বলল, কিন্তু স্যার, আপনি ওর কাছে গেলেন কখন, আর প্রমাণে বা কি করে জোগাড় করলেন? নীলাদ্রিবাবু মৃদু হেসে বললেন, এক কাপ লিকার চা বলো। তারপর চা শেষ করে উঠে বললেন, বাবারও বাবা থাকে সামন্ত। আর কিছুক্ষণ আগে তুমি তো বললে ওর মতো শয়তানকে শুধু আমিই জব্দ করতে পারি। জেল থেকে সোজা বাড়ি পৌঁছে নীলাদ্রিবাবু স্নান সেরে মুরগির ঝোল সহকারে মধ্যাহ্ন ভোজ সেরে বিছানায় গা এলিয়ে একটা সিগারেট ধরালেন। না, সব কথা সবাইকে বলতে নেই, আর সে কথা যদি নিজের সব থেকে তৃপ্তিদায়ক জিতের গোপন রহস্য হয় তাহলে তো আরই না। দুপুরের কাঁচা ঘুমটা ভাঙল কচি হাতের একটা মৃদু ধাক্কায়।
উঠে বসে দেখেন তিতলি দুষ্টুমি মাখা হাসি মুখে হাতে মোবাইল নিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। এই গেমটা একবার খেলে দেখো, দারুণ ইন্টারেস্টিং। নীলাদ্রিবাবু ফোনটা হাতে নিয়ে দেখেন লেখা আছে ক্ল্যাশ অফ ক্ল্যান্স। একটু ঘাঁটাঘাঁটি করেও তিনি এই গেমের বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারলেন না। তিতলি ওর কোলে উঠে শিখিয়ে দিল। দেখো, এটা তোমার সাম্রাজ্য, এটা তোমার প্রাসাদ, আর এই লোকগুলো তোমার সৈন্য। আমি তোমাকে অ্যাটাক করব, আবার তুমি আমাকে অ্যাটাক করবে। এতে তোমার সম্পদ বাড়বে, সেগুলো দিয়ে তুমি তোমার প্রাসাদ, সৈন্য সব আপডেট আর আপগ্রেড করবে। তুমি যত শক্তিশালী হবে, তোমার শত্রুও তত শক্তিশালী হবে। এরপর বুদ্ধি করে তোমাকে অ্যাটাক করতে হবে যাতে তুমি হেরে না যাও। তারপর ও কোলে বসেই একটু খেলে ওনাকে ব্যাপারটা দেখিয়ে দিল। এবার উনি বেশ ইন্টারেস্ট পেলেন। তিতলি চলে যাওয়ার পর নীলাদ্রিবাবু বেশ কয়েক ঘন্টা গেমটা ওনার ফোনে ডাউনলোড করে খেললেন। খেলতে খেলতে তিতলির বলা শেষ কথাগুলো ওনার কানে বাজতে লাগলো। তুমি যত শক্তিশালী হবে, তোমার শত্রু ততই শক্তিশালী হবে। বাচ্চারা খেলার ছলে কত দামি কথাই না বলে ফেলে। পরদিন নীলাদ্রিবাবু সকালে উঠেই বেরিয়ে পড়লেন দমদম সেন্ট্রাল জেলের উদ্দেশ্যে। সামন্তকে ধরে খুঁজে বের করলেন কে সেলিমকে মোবাইল সরবরাহ করেছে। নতুন জয়েন করা একজন কনস্টেবল, সে তো প্রায় কেঁদেই ফেলে। নীলাদ্রিবাবুর হাত ধরে সে বলল, খুব ভুল হয়ে গেছে স্যার, আসলে একটা 10,000 টাকার ফোনের জন্য ও আমাকে 50,000 টাকা দেবে বলেছিল, তাই আর নিজেকে সামলাতে পারেনি। ভেবেছিলাম বাড়িতে পরিবারের লোকের সাথে একটু কথা বলবে, এতে আর কি ক্ষতি হবে। নীলাদ্রিবাবু হুঙ্কার দিয়ে উঠলেন, ওর পরিবার বলে কেউ নেই। ছেলেটা থতমত খেয়ে আরো দুহাত পিছিয়ে গেল। তোমার একবারও মনে হলো না যে শুধু কথা বলার জন্য 10,000 টাকার ফোন কেন চাইলো? মাথা নিচু করে থাকা ছাড়া আর কোনো উপায় পেল না ছেলেটি। কি কোম্পানির ফোন, কি কি ফিচার্স আর স্পেসিফিকেশনস ছিল ওই ফোনে, সব বলো। অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত 4G স্মার্টফোন। আর সব থেকে আশ্চর্যের বিষয়, ঠিক এই মডেলের ফোনটাই নীলাদ্রিবাবু কিছুদিন আগে কিনেছেন। কথাটা মাথায় আসতেই ওনার একটু হাসিও পেল। এই না হলে টক্কর, মনে মনে বললেন নীলাদ্রিবাবু। একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো সেদিন রাতে যারা ডিউটিতে ছিল। সবাই একই কথা বলল, কেউ কিছু দেখেনি। সেদিন রাতে বাড়ি ফিরতেই নীলাদ্রিবাবুর ফোনটা বেজে উঠল, অচেনা নাম্বার। কানে দিতেই একটা গম্ভীর কর্কশ শব্দ ভেসে এলো, सर आप बेकार अपना टाइम बर्बाद कर रहे हो, मुझे पकड़ना आपकी बस की बात नहीं। নীলাদ্রিবাবু বুঝলেন এ তাঁর সেই প্রিয় শত্রু ছাড়া আর কেউ নয়। উনি শান্ত গলায় বললেন, तू भूल रहा है सलीम, तुझे पकड़ने वाला मैं ही था। ज्यादा खुश मत हो, पिछली बार जैसे पकड़ा था इस बार भी पकड़ लूंगा। वैसे तू अब है कहाँ? अच्छा मजाक कर लेते हो इंस्पेक्टर साहब। বলেই হা হা করে অট্টহাসি শোনা গেল ওপার থেকে। ফোনটা রেখেই উনি ভাবলেন নাম্বারটা ট্রেস করা উচিত, কিন্তু পরক্ষণেই মনে হলো এর নাম সেলিম। নাম্বার কি করে আনট্রেসেবল করতে হয় সেটা ওর থেকে ভালো আর কেউ জানে না। বৃথা সময় নষ্ট করে লাভ নেই। সারা রাত ঘুম এলো না ওনার চোখে। এরপর পর 2 দিন তন্ন তন্ন করে তদন্ত করেও কোনো কুলকিনারা পেলেন না নীলাদ্রিবাবু। লোকটা যেন হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেছে। কি অদ্ভুত! রাতে ফিরে নীলাদ্রিবাবুর আবার মনে পড়ল তিতলির সেই কথাটা। তুমি যত শক্তিশালী হবে, তোমার শত্রু ততই শক্তিশালী হবে। কথাটা ঠিক। উনি যখন সেলিমকে প্রথম ধরেন তখন সেলিম তাকে চিনত না। পুরো ব্যাপারটা বোঝার আগেই পুলিশের রেড হয় আর সেলিম ধরা পড়ে। ওনার এখনো মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন কোর্টে নীলাদ্রিবাবু সেলিমের সম্মুখীন হলেন। চোখের আগুনে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছিল নীলাদ্রিবাবুকে সেলিম।
আসলে ওর মতো দুর্ধর্ষ একজন অপরাধী যে এইভাবে হাতে নাতে ধরা পড়বে, এই ব্যাপারটা যেন বিশ্বাসই করতে পারছিল না সেলিম। আসলে ফন্দিটা যে এত সহজ কিন্তু এতটা কার্যকারী হবে, সত্যি বলতে কি নীলাদ্রিবাবুরও সেটা বিশ্বাস করতে সময় লেগেছিল। নীলাদ্রিবাবু উঠে তিতলির সাথে দেখা করতে গেলেন। তিতলি পড়ছিল। নীলাদ্রিবাবুকে দেখে ছুটে এলো। কি গো, তোমাকে কেমন দেখাচ্ছে? শরীর খারাপ নাকি? প্রশ্ন করলো তিতলি। নীলাদ্রিবাবু একটু মুচকি হেসে বললেন, না না, শরীর ঠিক আছে। আসলে কিছুদিন ভালো ঘুম হয়নি, তাই ওরম লাগছে। তিতলির মা ব্যস্ত হয়ে বলে উঠলেন, সে কি, কাজের খুব চাপ যাচ্ছে নাকি? আমার কাছে ভালো ঘুমের ওষুধ আছে, খাবেন? নীলাদ্রিবাবু কিছু বলতে যাবেন, হঠাৎ তিতলি বলে উঠল, আরে না না, ওষুধ খেয়ে কি হবে, তোমার ফোনটা আছে তো। এই হলো তিতলির এক বদ অভ্যাস, সব কথাতেই ওর মোবাইল ফোন চলে আসে। নীলাদ্রিবাবু মৃদু হেসে বললেন, মোবাইল দিয়ে কি হবে? গেম খেললে ঘুম আসবে বলছিস? তিতলির মা বিরক্ত হয়ে বললেন, ওর কথা ছাড়ুন তো। দিন দিন একটা এঁচড়ে পাকা তৈরি হচ্ছে। সারাদিন পড়াশোনা নেই, শুধু মোবাইল। বাবা আসুক আজকে, তোর হচ্ছে। এই মোবাইল বিদায় না করা পর্যন্ত আমার শান্তি নেই। তিতলি কাঁদো কাঁদো মুখ করে ভেতরে চলে গেল। তিতলি ওর বাবাকে খুব ভয় পায়, তাই না? হ্যাঁ, ওই একজনকেই ও যা একটু ভয় পায়। মাঝে মধ্যেই দু এক ঘা পড়ে তো পিঠে, তাই। হেসে বললেন তিতলির মা। নীলাদ্রিবাবু আর কথা না বাড়িয়ে নমস্কার জানিয়ে নিজের ফ্ল্যাটে চলে এলেন। না, আজ একটা ঘুমের ওষুধ খেতেই হবে, এই ভেবে একটা কড়া ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লেন। হঠাৎ ফোনটা তক্ষুনি বেজে উঠল। অচেনা নাম্বার। ফোনটা তুলতেই গলা কানে এলো। अब तक तो आप समझ ही गए होंगे कि मुझे पकड़ना नामुमकिन है। अब चलो एक गेम खेलते हैं। अगर आप मुझे बता दें कि आपको मेरे खिलाफ सबूत कहाँ से मिला, तो मैं आपको एक क्लू दूंगा। নীলাদ্রিবাবু একটু ভেবে বললেন, मैं एक फोन तेरे दुकान में छोड़ आया था, उसमें ट्रांसमीटर लगा हुआ था। यह आप पहले भी कोर्ट में बता चुके थे, मगर फोन में कोई ट्रांसमीटर नहीं था। मैं खुद चेक किया था, आप झूठ बोल रहे हैं। চেঁচিয়ে উঠল সেলিম। এই কথাটা বলার প্রায় 1 মিনিট কোনো শব্দ এলো না। ट्रांसमीटर था सलीम, और उसका रिकॉर्डिंग तू खुद भी सुना है कोर्ट में। বললেন নীলাদ্রিবাবু। তারপর আবার গুরুগম্ভীর শব্দ ভেসে এলো। जिस टेक्निक से मैं सबको चकमा दे के भागा, उस टेक्निक से ही कोई मुझे पकड़ नहीं सकता। বলতেই ফোনটা কেটে গেল। এমন কি টেকনিক আছে যেটা একজন কয়েদিকে জেল থেকে বের করে আবার তার প্রোটেকশনও করে যায়? ভাবতে ভাবতে নীলাদ্রিবাবু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। সকালে আবার তার ঘুম ভাঙল তিতলির ধাক্কায়। যথারীতি সে হাতে মোবাইল নিয়ে খাটের পাশে দাঁড়িয়ে আছে। কাল ঘুমের ওষুধ খেয়েছিলে? হ্যাঁ, শরীরটা তাই আজ বেশ ফিট লাগছে। আজ রাতে আমি তোমাকে আমার স্পেশাল ওষুধ দেব, দেখবে আরো ভাল লাগবে। এই বলে তিতলি তার মোবাইল গেম দেখাতে যাবে, নীলাদ্রিবাবু ওকে বিরত করে বললেন, ঠিক আছে তিতলি, আমরা আজ রাত্রে মোবাইল নিয়ে বসবো। এখন আমাকে বেরোতে হবে, তোমারও স্কুল আছে, যাও রেডি হয়ে নাও। তিতলি নীলাদ্রিবাবুর উদ্দেশ্যটা বুঝতে পেরে অভিমান করে কট কট করে চলে গেল। নীলাদ্রিবাবু বুঝলেন মেয়েটা রাগ করেছে, কিন্তু ওর সাথে গেম খেলার সময় এখন তার নেই। এক্ষুনি বেরোতে হবে। না, আজ আর সেন্ট্রাল জেল নয়। নীলাদ্রিবাবু সিভিল ড্রেসে খিদিরপুর রওনা হলেন। ফ্যান্সি মার্কেটের সেই দোকানটায় ঢুকে প্রথম তার চমক লাগলো। মোবাইলের দোকান এখন জামা কাপড়ের দোকানে রূপান্তরিত হয়েছে। মালিক, কর্মচারী সবাই নতুন।
আশেপাশের দোকানে খোঁজ নিয়ে জানতে পারলেন সেলিম অ্যারেস্ট হওয়ার কিছুদিনের মধ্যেই অন্যান্য দোকানদারদের চাপে পড়ে মার্কেট কর্তৃপক্ষ দোকানটায় তালা ঝুলিয়ে দেয়, আর মাসখানেকের মধ্যেই এক বস্ত্র ব্যবসায়ী সেটা কিনে নেয়। আসলে সেলিমই ছিল এই দোকানের মালিক, তাই মার্কেটের সুনামের কথা চিন্তা করে এখানকার ব্যবসায়ী সংগঠন এমনটা করতে বাধ্য হয়। নীলাদ্রিবাবু সব শুনে চিন্তিত মুখে সিঁড়ি দিয়ে দোতলায় ওঠেন। ওনার শেষ আশা হলো দোতলার সেই চেম্বার যেখানে সেলিম ধরা পড়ে, কিন্তু ওপরে উঠে তিনি দেখেন সেই চেম্বারটার শাটার লাগানো, নিচে বড় বড় দুটো তালা ঝুলছে। নীলাদ্রিবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে মনের মধ্যে একটা ক্ষীণ আশার আলো দেখতে পেলেন। এই শাটারের ওপারেই আছে এই রহস্যের চাবিকাঠি। নীলাদ্রিবাবু চোখে মুখে একটা উত্তেজনার ঝিলিক খেলে গেল। উনি ব্যস্ত হয়ে এদিক ওদিক দেখতে লাগলেন। কোনোভাবে যদি এই তালা দুটো ভাঙা যায় তবে সব রহস্যের সমাধান হবে। যেভাবে আগের বার সেলিমকে ধরেছিলেন তার থেকেও সহজে এবারও ওকে বাগে আনা যাবে, এই ভেবে নীলাদ্রিবাবুর মুখে একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল। কে করছেন এখানে? হঠাৎ তাঁর সম্বিত ফিরল। পেছন ফিরে দেখেন একজন বয়স্ক ব্যক্তি তাঁর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন। আসলে আমি এই দোকানের মালিকের বন্ধু, একটা জিনিস নিতে এসেছি, কিন্তু চাবিটা মনে হয় আমার পকেট থেকে পড়ে গেছে, তাই খুঁজছি। আপনি একটু হেল্প করতে পারেন? অবলীলায় বললেন নীলাদ্রিবাবু। আপনার নাম কি? আপনি এই দোকানের মালিককে কতদিন ধরে চেনেন? বয়স্ক ব্যক্তি আরো আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন। নীলাদ্রিবাবু এবার মনে মনে ফোন দিয়ে আঁটলেন, এর সাথে এত নরম কথা বলে লাভ নেই। এবার একটু পুলিশি মেজাজ দেখিয়ে বললেন, কেন বলুন তো? আপনাকে এত কৈফিয়ত দিতে যাবো কেন? যান যান, নিজের কাজে যান। বলেই ভাবলেন এ যদি তাও না যায় ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়াবো ব্যাটাকে। এবার সেই বয়স্ক ব্যক্তি হাসি মুখে আশেপাশের দোকানের লোকজনদের উদ্দেশ্য করে বললেন, শোনো সবাই, ইনি এই দোকানের মালিকের বন্ধু, আর উনি দোকান খুলে কিছু জিনিস নিতে এসেছেন। এই শুনে আশেপাশের কয়েকজন বেরিয়ে এসে মুচকি মুচকি হাসতে লাগলো। নীলাদ্রিবাবু বুঝলেন কোথাও একটা গন্ডগোল হয়েছে। ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলেন ততটা সহজ নয়। একজন লোক এগিয়ে এসে বলল, কে দাদা, কতদিন ধরে চলছে সব ধান্দা? দোকানের মালিককেই বলছেন আপনি মালিকের বন্ধু? দুটো চ্যাংড়া ছেলে এই কথাটা শুনে হো হো করে হেসে গড়িয়ে পড়ল। পাশের আরেকটা মাঝবয়সী ছেলে বলল, কাকুকে ধর, কয়েকটা লাগাই। বলেই ছেলেটা যেই দুপা এগিয়েছে, ঠাস করে একটা সজোরে আওয়াজে বাকিরা একটু পিছিয়ে গেল। আর দেখা গেল সেই মাঝবয়সী ছেলেটা দু পা ঘুরে গালে হাত দিয়ে 4 হাত দূরে পড়ে আছে, আর তার সামনে মেঝেতে পড়ে আছে রক্ত মাখা একটা দাঁত। এই দৃশ্য দেখে চ্যাংড়া ছেলে দুটো নিজেদের দোকানে ঢুকে গেল। এবার বয়স্ক লোকটা বলল, তোমাদের কিছু করতে হবে না, আমি পুলিশে ফোন করছি। রাগে অপমানে নীলাদ্রিবাবুর গা রি রি করছিল এতক্ষণ। চটটা মারার পর তার বেশ রিল্যাক্সড লাগছে। তিনি পকেট থেকে তার আইডি কার্ড বের করে বয়স্ক ব্যক্তিটিকে দেখালেন। সে তো আইডি কার্ড দেখে আকাশ থেকে পড়ল। সলজ্জ গলায় বলল, সে কি স্যার, আপনি পুলিশের লোক, আগে বলবেন তো, আমি কি করে বুঝবো বলুন? সরি স্যার, খুব ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। নীলাদ্রিবাবু শান্ত গলায় বললেন, না না, ভুলটা আমারই ছিল, আমার আগেই আপনাকে সব বলে দেওয়া উচিত ছিল। যাকে, এবার কাজের কথা আসে। আপনি এই দোকানটা কবে কিনেছেন? এটা তো সেলিমের চেম্বার ছিল। বয়স্ক ব্যক্তিটি এবার বলল, আপনি ঠিকই বলেছেন স্যার, এর আগের মালিক সেলিমই ছিল। আমি মাস 6 আগে এই দোকানটা কিনেছি। আমি কি দোকানটা একটু দেখতে পারি? মানে একটা কেসের তদন্তের জন্যই আমি এখানে এসেছি। বয়স্ক ব্যক্তিটি খুব বিনয়ের সাথে পকেট থেকে চাবি বের করে শাটার খুলে দিল। না, তেমন কিছুই নেই।
আসলে এটা এখন একটা জামা কাপড়ের গোডাউন, তাই কোনো ক্লু এখান থেকে পাওয়া যাবে না। নিরাশ হতাশ নীলাদ্রিবাবু বাড়ি ফিরে এলেন। সেলিমকে ধরা তাঁর সাধ্যের বাইরে বলে মনে হচ্ছে। নীলাদ্রিবাবু বহু বছর হলো মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু আজ এতদিন পর তাঁর মনে হচ্ছে দুপেগ হলে ভালো হতো। একটা ক্রিমিনাল তাকে এভাবে টেক্কা দিয়ে বেরিয়ে যাবে, এই ব্যাপারটা তিনি কিছুতেই হজম করতে পারছেন না। একটা সিগারেট ধরিয়ে তিনি ব্যালকনির ইজি চেয়ারটাতে বসলেন। দরজায় কলিং বেলের আওয়াজ। তিতলি আবার এসেছে। তিনি বেশ বিরক্তই হলেন। আসলে আজ আর তাঁর কিচ্ছু ভালো লাগছে না। তিতলিকে কিছু একটা বলে ম্যানেজ করে ভাগাবেন ভাবছেন, এমন সময় তিতলি এসে সোজাসুজি তাকে বলল, আমি খেলতে আসিনি, তোমার ফোনে শেরিট অন করো। সকালের অভিমান এখনো তিতলির যায়নি। নীলাদ্রিবাবু আর কথা না বাড়িয়ে ওর কথা মতন কাজ করলেন। একটা অ্যাপ্লিকেশন এলো তার ফোনে। নীলাদ্রিবাবু সেটা খুলে দেখতে যাবেন, এমন সময় তিতলি বাঁধা দিয়ে বলল, এখন না, শোয়ার সময় এটা অন করে শোবে, তারপর দেখবে ম্যাজিক। বলেই গট গট করে চলে গেল। নীলাদ্রিবাবু মনে মনে ভাবলেন, যাক বাঁচা গেছে। রাতে কিছু খেতে ইচ্ছে করল না। 1 গ্লাস দুধ খেয়ে তিনি শুয়ে পড়লেন। মাথায় অনেক চিন্তা ভিড় করে আসছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে তিনি মোবাইল ফোনটা নিয়ে ঘাঁটতে লাগলেন। গেম খেললে কি সত্যি ঘুম আসে? কিছুক্ষণ গেম খেলেও তার ঘুম এলো না। তিতলির ওপর বেশ রাগ হলো। যত বাজে বুদ্ধি মেয়েটার, গেম খেললে নাকি ঘুম আসে। তো এবার মনে পড়লো সেই অ্যাপটার কথা। এটা কি অ্যাপ? নতুন কোনো গেম হবে এই ভেবে নীলাদ্রিবাবু অ্যাপটা ইনস্টল করে ওপেন করলেন। কোনো বাংলাদেশি ডেভেলপার এটা বানিয়েছে বলে মনে হয়, তাই বাংলায় লেখা। মাত্র 100 জন ডাউনলোড করেছে। যত ফালতু জিনিস। নীলাদ্রিবাবু ঘুম থেকে উঠে দেখলেন 9টা বাজে। প্রচন্ড অবাক হলেন তিনি, কারণ প্রত্যেক দিন উনি নিয়ম করে 6টায় ওঠেন। কোনো দিন এই নিয়মের ব্যতিক্রম হয় না। রাতে দেরি করে ঘুমলেও ঠিক 6টায় ওনার ঘুম ভেঙে যায়। কাল রাতে ঘুমের ওষুধও খাননি তিনি, কিন্তু আজ ঘুম ভাঙল না কেন? ভাবতে ভাবতে তিনি পাশে রাখা মোবাইলটা হাতে নিলেন। মোবাইল অফ, তার মানে চার্জ শেষ হয়ে গেছে। তিনি কাল রাতে চার্জ দিতেও ভুলে গেছেন। কিন্তু এমন হলো কি করে? তিনি খুব জোর দিয়ে কাল রাতের সব ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে মনে করার চেষ্টা করলেন। কাল রাতে তিনি কিছুই খাননি না, মনে পড়েছে তিনি শোয়ার আগে 1 গ্লাস দুধ খেয়েছিলেন। তার মানে দুধেই কিছু মেশানো ছিল। তিনি ক্রুদ্ধ হয়ে ডাক দিলেন, হরি, এই হরি, এদিকে আয়। হরি ছুটে এসে শঙ্কিত মুখে দাঁড়ালো। এইভাবে কখনো তার বাবু তাকে ডাকে না। নীলাদ্রিবাবু জেরা শুরু করলেন, রাতে আমার দুধের গ্লাসে কি মিশিয়েছিলে? কোথা থেকে পেয়েছিস এই ওষুধ? কে দিয়েছে? সত্যি কথা বল, নাহলে তোকে আমি এক্ষুনি জেলে ঢোকাবো। হরির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। নীলাদ্রিবাবু জবাব না পেয়ে অগ্নিশর্মা হয়ে উঠলেন। এতদিনের বিশ্বস্ত লোক হরি শেষে এই কাজ করল। তিনি গর্জে উঠলেন, জবাব দে হরি, না হলে তোর কপালে অশেষ দুঃখ আছে। হরি দেখল এবার মুখ না খুললে সত্যি কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। এবার বিশ্বাস করুন বাবু, আমি কিচ্ছু করিনি। হরি কান্নায় ভেঙে পড়ল। আমি বিশ্বাস করি না। তুই এখানেই দাঁড়া, 1 পাও নড়বি না এখান থেকে। এই বলে নীলাদ্রিবাবু সোজা রান্নাঘরে চলে গেলেন। রাতের দুধের বাটি তখনও রাখা ছিল। নীলাদ্রিবাবু সেটা তুলে নিয়ে খুঁটিয়ে দেখলেন, শুঁকে দেখলেন। দুধের গ্লাসটাও পরীক্ষা করলেন। তারপর ডাস্টবিনটা উপর করে সব আবর্জনা বের করে পরীক্ষা করলেন। না, কোথাও সন্দেহজনক কিছুই নেই।
তাহলে কি তার কোনো ভুল হচ্ছে? নীলাদ্রিবাবু এবার হরিকে ডেকে শান্ত গলায় অনেক জিজ্ঞাসাবাদ করলেন, ঘুরিয়ে পেঁচিয়ে সত্যিটা জানার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরির মতন একজন সোজা সরল ব্যক্তি নীলাদ্রিবাবুর মতন একজন দুঁদে পোর খাওয়া পুলিশের জেরার মুখে পড়ে অবলীলায় মিথ্যা বলে যাবে, এটা সম্ভব নয়। নীলাদ্রিবাবু নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছলেন হরি নির্দোষ। তাহলে তার ঘুম রহস্যের সমাধান কি করে হবে? কি দুর্বিষহ, বিরক্তিকর, অসহায় অবস্থায় আজ পড়েছেন। এমন অবস্থায় তিনি কোনোদিন তার কর্মজীবনে সম্মুখীন হননি। সবকিছুই তার ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তার সমস্ত বুদ্ধি, অভিজ্ঞতা, বিচার, বিবেচনা যেন একজনের কাছে নত মস্তকে নতি স্বীকার করছে। সেলিম, এই নামটা তার কাছে একটা বিভীষিকার মতন হয়ে উঠছে। এত বুদ্ধি, এত ক্ষমতা এই লোকটার। সেলিম, সেলিম, আচ্ছা এই নামটা যেন সে কোথায় একটা দেখেছে, খুব সন্দেহজনক একটা জায়গায়। ওফ, কিছুতেই এখন মনে পড়ছে না, কিন্তু মনে করতেই হবে। কোথায় কোথায়? না, এভাবে হবে না। ঠান্ডা মাথায় ভাবতে হবে। উত্তর তার খুব কাছেই ঘোরাফেরা করছে, কিন্তু তিনি ধরতে পারছেন না। এই ভেবে নীলাদ্রিবাবু ব্যালকনিতে গিয়ে বসলেন, একটা সিগারেট ধরালেন। দুটো ধোঁয়ার রিং ছেড়ে তিনি গতকালের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে ভাবতে শুরু করলেন। সকালে তিতলির আগমন, তারপর ফ্যান্সি মার্কেট, সেখানকার সমস্ত ঘটনা, তারপর বাড়ি ফেরা, আবার তিতলির আগমন, শেষে দুধ খেয়ে শুতে যাওয়া। আচ্ছা, দুধে যদি সত্যি কিছু মেশানো থাকতো, তাহলে শোয়ার কিছুক্ষণের মধ্যেই তার ঘুমিয়ে পড়ার কথা। কিন্তু এখন তার স্পষ্ট মনে পড়ছে, শুয়ে পড়ার পর অনেকক্ষণ পরেও তার ঘুম আসেনি। তিনি গেম খেলছিলেন, আর একটা কি যেন দেখছিলেন ফোনে। ফোন, মোবাইল ফোন, সেটা কোথায় গেল? মনে পড়েছে ওটার চার্জ শেষ হয়ে গেছিল, এখনই ওটায় চার্জ দিতে হবে। ফোনে কি যেন একটা ছিল। চার্জে বসিয়ে নীলাদ্রিবাবু অধীর আগ্রহে ফোন অন হওয়ার অপেক্ষা করতে লাগলেন। সেন্ট্রাল জেল থেকে ফেরার সাথে সাথেই নীলাদ্রিবাবুর ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখলেন, যা আশা করেছিলেন তাই, একটা অজ্ঞাত নাম্বার। কানে দিতেই ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে এলো। आपने झूठ बोला। उस दिन आपके रखे हुए फ़ोन में कोई ट्रांसमीटर नहीं था। अगर मुझसे मिलना है तो सच बोलिए। अगर तुझे सच जानना है तो अपना पता बोल, सामने मिल के बोलूंगा। डर मत, मैं अकेला आऊंगा। मैं पुलिस वाले को भरोसा नहीं करता। मुझे मालूम है आप पूरा फौज लेके आओगे। क्यों, तेरा उस टेक्निक का क्या हुआ? बिगड़ गया क्या? হাসতে হাসতে নীলাদ্রিবাবু বললেন, আর এতেই মোক্ষম কাজটা হলো। সেলিম রাগে গজ গজ করতে করতে একটা ঠিকানা দিয়ে নীলাদ্রিবাবুর 14 পুরুষের দিব্যি দিয়ে তাঁকে একা আসা চ্যালেঞ্জটা করে বসল। নীলাদ্রিবাবুর মুখে অনেক দিন পর সেই হারিয়ে যাওয়া বিজয়ীর হাসিটা ফিরে এলো। এটা তিনি তার অভিজ্ঞতা থেকেই শিখেছেন। যার যেটা সব থেকে শক্তিশালী জায়গা, সেটাকে তাচ্ছিল্য করলেই সেই ব্যক্তির সব থেকে বেশি লাগে। না, সময় নষ্ট করে লাভ নেই, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। এতদিনের অপেক্ষা, অনিশ্চয়তা, রহস্য আর দমবন্ধ পরিস্থিতি থেকে আজই মুক্তি হতে চলেছে। মনে একটা অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে পড়লেন নীলাদ্রিবাবু। খিদিরপুর ডকের একটা পুরনো পরিত্যক্ত কন্টেনারের গায়ে জিডি লেখাটা দেখেই এগিয়ে গেলেন নীলাদ্রিবাবু। লোহার গেটে সেলিমের কথা মতন 5টা টোকা দিয়ে কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর খুট করে একটা শব্দ শুনে দরজায় একটু ঠেলা দিতেই বিভৎস ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা ফাঁক হয়ে গেল।
ভেতরে দুর্ভেদ্য অন্ধকার। নীলাদ্রিবাবু মোবাইলের টর্চটা অন করে ভেতরে প্রবেশ করলেন। কয়েক পা এগোতেই সেলিমের গম্ভীর গলা ভেসে এলো, रुक जाइए, मैं मेरा वादा निभाया, आप मेरे सामने हो, अब आपकी बारी, बोलिए। নীলাদ্রিবাবু মোবাইলের টর্চটা শব্দ অনুসারে ঘোরালেন। সেই জ্বলন্ত চোখ, সেখানে রাগের সাথেও উদ্বেগ ও অসংখ্য প্রশ্নও কি মারছে। এবার নীলাদ্রিবাবুর পালা। তিনি বলতে শুরু করলেন, उस दिन तू मेरा बात ठीक से सुना नहीं, या फिर तेरा शागिर्द असलम उस दिन मेरा फोन का बॉक्स ठीक से चेक नहीं किया था। असलम के बारे में आपको कैसे पता चला? সেলিমের গলায় বিস্ময়। নীলাদ্রিবাবু মুচকি হাসেন। तू भागने के बाद जेल जाके मैं असलम से मिला, उसका शक्ल देखते ही मैं उसे पहचान गया था। साला गद्दार! গর্জে উঠল সেলিম। নীলাদ্রিবাবু শান্ত গলায় বললেন, कसूर उसका नहीं था, मुझे लगा था फोन तू ही चेक करेगा, इसीलिए मैं ट्रांसमीटर फोन में नहीं फोन के बक्स में लगाया था। সেলিম বিস্ময়ে হতবাক হয়ে গেল। কয়েক মুহূর্ত মাথায় হাত দিয়ে ভেবে সেলিম নীলাদ্রিবাবুর দিকে ঘুরে তাকালো। ठीक है, अब आप निकल जाइए यहाँ से, आपका काम हो गया। নীলাদ্রিবাবুর চোয়াল শক্ত হলো। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, एक छोटा सा काम अभी बाकी है, तुझे मेरे साथ जाना होगा सलीम। বলেই তিনি পিস্তল বের করলেন। সেলিমের চোখে নিষ্ঠুর শয়তানি হাসি ফুটে উঠল। आप भूल गए कि आप अभी मेरे इलाके में हो इंस्पेक्टर साहब, और मेरा वो टेक्निक के बारे में आप भूल गए। হঠাৎ একটা চিনচিনে আওয়াজ শুরু হলো, আর তখনই নীলাদ্রিবাবুর পিস্তল গর্জে উঠল। मैं कुछ नहीं भूलता सलीम, तेरा ये टेक्निक मेरे ऊपर नहीं चलेगा। किसी ने मुझे कहा था तुम जितना ताकतवर होगे तुम्हारा दुश्मन उससे भी ज्यादा ताकतवर होगा। अब ये बात तेरे लिए भी लागू है। সেলিম মাটিতে লুটিয়ে পড়েছে। গুলি সোজা তার হাঁটুর নিচে লেগেছে। ব্যথায় কাতরাতে কাতরাতে সে একটা কথাই বলতে পারল, लेकिन आप कैसे? পরদিন সকালে সামন্ত রুমে বসে চায়ের পেয়ালাটা টেবিল থেকে তুলে নিলেন নীলাদ্রিবাবু। সামন্ত অজস্র প্রশ্নমাখা চোখে তাঁর দিকে তাকিয়ে আছেন। নীলাদ্রিবাবু একটা চুমুক দিয়ে বলতে শুরু করলেন, সত্যি আমরা বড়রা অনেক সময় অনেক কিছু পারি না যা বাচ্চারা পারে। ওদের কথা কখনো অগ্রাহ্য করা উচিত নয়। কিছুই বুঝছি না স্যার, একটু খুলে বলবেন? একটা মোবাইল অ্যাপ, আর ওতেই লুকিয়ে আছে এই ধাঁধার সব উত্তর। অ্যাপটা বানিয়েছিল সেলিম আর ওর সাকরেত আসলাম, নাম দিয়েছিল ঘুমের দেশে। আইডিয়াটা সেলিমের, আর সেটা প্লে স্টোরে তোলা ওর নামকরণটা করেছে আসলাম। এটা কি করে বুঝলেন? আসলে এই অ্যাপটা যখন আমার হাতে আসে তখন তার নামটা দেখে আমার বাংলাদেশের কোনো ডেভেলপারের কথা মনে হয়। আমরা ভাবতেই পারি না এই দেশের কোনো বাঙালি অ্যাপ বানাবে। এই ভুলটা আমিও করি, কিন্তু ইনস্টল করার সময় সেলিম নামটা চোখে পড়ে। কিন্তু আমি জানতাম সেলিম হিন্দিভাষী আর আসলাম বাঙালি। তারপর সেই অ্যাপের সোর্স নিয়ে একটু খোঁজ খবর থেকেই পাকা খবরটা পাই। সে তো বুঝলাম, কিন্তু অ্যাপ দিয়ে কেউ জেল থেকে পালাবে কি করে? ধৈর্য ধরো, সব বলছি। এই অ্যাপের নাম থেকেই এর কার্যকারিতার একটা আন্দাজ পাওয়া যায়। আসলে এটা আর কিছুই না, একটা ঘুম পাড়ানি অ্যাপ। এটা অন করলে ফোন থেকেই একটা শব্দ তরঙ্গ সৃষ্টি হয় যা মানুষকে ঘুম পাড়িয়ে দেয়। সেলিম জেলে থাকার সময় তার কথা মতো আসলাম এই অ্যাপটা বানিয়ে প্লে স্টোরে তোলে। তারপর প্ল্যান মতো নিজে জেলে ঢোকে। ততদিনে সেলিম জেলে নিজের এজেন্ট বানিয়েছে, যারা আসলামকে ওর সেলেই দেয় এবং একটা অত্যাধুনিক মোবাইল জোগাড় করে দেয়। সেলিমের প্ল্যান ছিল আসলামকে দিয়ে সে তার দলের বাকিদেরও জেল থেকে বের করবে। আসলামকে ধরে একটু থার্ড ডিগ্রি প্রয়োগ করলেই ওর দলের বাকিদের নাম পাওয়া যাবে। আসলে সেদিন যে ভিখিরিটা খুন হয়েছিল সে ছিল পুলিশের ইনফর্মার। সেলিম কোনোভাবে ওকে চিনে ফেলে আর খুন করে। ব্যাস আর কি, সুযোগ বুঝে এক রাতে সেলিম এই অ্যাপের সাহায্যে একে একে সবাইকে ঘুম পাড়িয়ে গার্ডের পকেট থেকে চাবি চুরি করে সোজা চম্পট দেয়।
কিন্তু সব বুদ্ধিমান লোকের মতোই সেলিমেরও বুদ্ধির অহংকার জন্মায় এবং সুখে থাকতে ভূতে কিলোনোর মতো আমাকে ফোন করে চ্যালেঞ্জ শুরু করে। আসলে ও যেচে আমাকে না চুলকালে ওর হদিশ পাওয়া সত্যি অসম্ভব হতো। বুঝলাম, কিন্তু ও যখন কাল আপনার ওপর এই অ্যাপ প্রয়োগ করে তখন আপনি ঘুমিয়ে পড়লেন না কেন? তার থেকেও বড় প্রশ্ন হলো তিতলি এই অ্যাপটা পেল কি করে। মনে হয় বাবা মাকে ঘুম পাড়িয়ে রাতে গেম খেলার জন্যই ওই অ্যাপটাও খুঁজে বের করেছিল। বুঝলাম, কিন্তু আমার প্রশ্নটা। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে সামন্ত মুচকি হেসে উঠে দাঁড়ালেন নীলাদ্রিবাবু। তারপর হেঁয়ালি সুরে বললেন, কারণ আমি কাল সেই অ্যান্টিডোজটা নিয়েছিলাম যেটা ব্যবহার করে সেলিম পালিয়েছিল। মানে সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সেলিম নিজে ঘুমায়নি। কি সেটা? বিস্ময়ে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল সামন্ত। নীলাদ্রিবাবু হাসি মুখে এগিয়ে এসে সামন্তর কানে পরিয়ে দিলেন ছোট্ট একটা ওয়্যারলেস হেডফোন। সেখানে এখনো বেজে চলেছে। কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের মাঝে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কমেন্ট সেকশন খোলা আছে, দয়া করে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরবো আগামী সপ্তাহে নিয়ে একটি নতুন গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।